মানুষ মুখে যা বলে আদৌ কি তাই করে? ওয়েট, আপনি কি সেই মেয়ে যে মেসেজ করেছিলেন? হ্যাঁ, আমি সেই মেয়ে। আপনার মেসেজ নিয়ে অভি আর আমার মধ্যে তুমুল অশান্তি হয়েছে। অভি আমার কাছে মাপ চেয়েছে, সে তার বিবাহিত পবিত্র সম্পর্ক ছেড়ে আর কোনো মেয়ের সাথে কথা বলবে না। অভি সরাসরি আপনাকে কিছু বলতে পারছে না, তাই আমাকে দিয়ে বলাচ্ছে। বিলিভ করা আর না করা আপনার ব্যাপার। এতদিন রিলেশনে ছিল, লজ্জা আর মানবিকতার জন্য কিছুই বলতে পারছে না মুখের ওপর। একটা মেয়ে হয়ে নিশ্চয়ই অন্য একটা মেয়ের সংসারে অশান্তি লাগাবেন না আপনি। বিবাহিত জানার পরেও কি আর কখনো কন্ট্যাক্ট করবেন আপনি? করা কি উচিত? আপনি যদি দ্বিতীয়বার আর পৃথিবীর কোনো নাম্বার থেকে কোনো রকম মেসেজ বা ফোন করেন, তাহলে আমাকে অভির সংসার ছেড়ে চলে যেতে হবে। আপনি কি সেটা চাইবেন? আপনি অভির ওয়াইফ, তার কি প্রুফ আছে? আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিন, আমি সব প্রুফ দিচ্ছি। সব প্রুফ দেওয়ার পরে নিশ্চয়ই আর অভির সাথে যোগাযোগ করবেন না। ওকে, দিচ্ছি। দোকানদারকে বললাম, ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনার? দোকানদার আমার দিকে তাকিয়ে বলল, আছে, বাট চোখের পানি মুছে বললাম, ভাই আমি আর ফোন করতে আসবো না, জাস্ট আমাকে একটা হেল্প করেন, বোন হিসাবে বলছি। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, জাস্ট এই হেল্পটুকু করেন, কাঁদবেন না প্লিজ। আয়াস স্যার জানলে আমাকে সারা জীবন জেলে থাকতে হবে। উনি জানবেন না কোনোদিন কিছুই। প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। ছেলেটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি মেয়েকে দিলাম। সাথে সাথে একটা ছবি চলে এলো। ছবির সাথে ক্যাপশন লেখা, এটা অভির বাড়ি, দেখছো? এই বাড়িটা অভিরই। পরবর্তী ছবি পাঠিয়ে লিখেছে, এই অভির ঘরটা দেখেছো? পরবর্তী ছবি পাঠিয়ে লিখেছে, অভির রুমের আলমারি, আলমারি দেখেছো? পরবর্তী ছবি পাঠিয়ে লিখেছে, অভির রুমের বেডের কর্নার দেখেছো, যেখানে শুধু অভির ছবি লাগানো। একে একে বিভিন্ন ছবি পাঠাচ্ছে, যা সবটাই আমার চেনা। ছবিগুলো একদম সত্য ছিল। এরপর আমি যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। অভি আর মেয়েটার ঘনিষ্ঠ ছবি। মেয়েটার মুখে স্টিকার মারা থাকলেও অভির মুখটা ক্লিয়ার। অনেকগুলো ছবি পাঠিয়েছে। ছবিগুলো নকল ভাবার কারণ নেই, কেননা সবই অভির রুমে তোলা ছবি। অভির হাত, হাতের আঙ্গুল সব আমার চেনা। মেয়েটা ক্রমশ আরো কিছু ঘনিষ্ঠ ছবি দিল। আমার পুরো পৃথিবী নড়ে উঠল, সমস্ত পৃথিবী কাঁপছে আমার। মেয়েটাকে একটা মেসেজ দিলাম, অভিকে বলে দেবেন আমি জীবনে ওকে ক্ষমা করব না। আমি এমনিতেও ওর কাছে ফিরে যেতাম না, বিকজ আমার বিয়ে হয়ে গেছে। জাস্ট একটু কথা বলার জন্য। এত বড় সত্য অভি লুকিয়েছে জানতাম না আমি। ধন্যবাদ আপনাকে। দোকানদার ছেলেটাকে বললাম, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। কথাটা বলেই ফোনটা দিয়ে চলে এলাম। ভীষণ কষ্ট হচ্ছে আমার। অভি এইভাবে আমাকে ঠকালো। কোনোদিন বুঝতেই পারলাম না আমি এইভাবে ঠকেছি দিনের পর দিন। অভির জন্য পরিবারের বিরুদ্ধে গিয়েছি বারবার। মানুষ এত নিখুঁত অভিনয় কিভাবে করে? আমার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে। একটা পাও বাড়াতে পারছি না আমি। মাথার ওপর মহাপ্রলয়ের মতো তুফান তুলেছে। পৃথিবীতে যেন ভূমিকম্প শুরু হয়েছে। চারদিকে যেন ঝড় শুরু হয়েছে। ভীষণ কান্না পাচ্ছে। মন পুড়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে। আয়াস আমাকে জোর করে বিয়ে করলেও ভালোবাসে। অভির মতো ঠক আর প্রতারক তো নয়। এই অভির কারণে আয়াসের সাথে কত খারাপ ব্যবহার করেছি আমি। কেন অভির জায়গায় আয়াস আসেনি আমার জীবনে? জীবনটা এমন বাজে একটা জায়গায় এসে কেন দাঁড়ালো? কোন রকমে রাস্তা ক্রস করে ছুটে এসে রুমে এসে বিছানার উপর হয়ে ভীষণ কাঁদলাম। ভেতরের কষ্টগুলো কান্না ছাড়া প্রকাশ করার আর কোনো উপায় নেই। আমি যে এত চেষ্টা করছি কাঁদবো না, কিন্তু কিছুতেই কান্নার বাঁধ আটকাতে পারছি না। হাত পা ভীষণ জোরে ছোড়াছুড়ি করতে করতে কাচের চুড়ি কখন ভেঙেছে, কখন হাত কেটেছে কিছুই জানি না। বিছানার চাদর টেনে নিচে ফেলে দিলাম অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে। বিছানায় রাখা বালিশ ফেলে দিলাম নিচে। বিছানা ছেড়ে ফ্লোরে এসে দুই হাঁটুর মাঝে মাথা গুজে বসে ভীষণভাবে কেঁদেই যাচ্ছি। বাবার মুখটা বারবার মনে পড়ছে, আম্মুর মুখটা ভীষণ মনে পড়ছে। আপনজন কাছে থাকলে বোধহয় কষ্ট অনেক কমে। বাবা আর আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে পারলে বোধহয় এই কষ্টের বোঝা কমে যেত আমার। প্রায় 1 ঘন্টা কান্নাকাটির পরে ফ্লোরে হাঁটুর মাঝে মাথা গুজে বসে আছি, রুমের লাইট অফ করে। দূর থেকে বক্সে চালানো গান ভেসে আসছে। গানটা বোধহয় আমার জন্যই বাজছে। এরই মাঝে আয়াস এসে বারান্দার লাইট জ্বালাতে জ্বালাতে আমাকে ডাকলো, মুগ্ধতা কোথায় তুমি? লাইট অন করনি কেন? বলেই দরজা ধাক্কা দিল। সাথে সাথে বারান্দার লাইটের আলো এসে আমার গায়ে পড়লো। আমি কান্না ভেজা চোখ মুখ তুলে আয়াসের দিকে তাকালাম। আয়াস আমাকে দেখে ভীষণ অবাক হয়ে বলল, মুগ্ধতা কি হয়েছে তোমার? এভাবে বসে আছো, চোখে মুখের এমন অবস্থা কেন? আয়াসের মুখে মুগ্ধতা কি হয়েছে তোমার শুনেই যেন ভেতরের কষ্ট আরো প্রবল বেগে বেরিয়ে এলো। আয়াসের দিকে একবার তাকিয়ে সব বাধা অতিক্রম করে সাথে সাথে উঠে ছুটে গিয়ে আয়াসকে জড়িয়ে ধরে খুব জোরে কেঁদে দিলাম। কাঁদতে কাঁদতে একেবারেই বেসামাল হয়ে পড়লাম। আয়াস কিছুই বুঝে উঠতে পারছে না। আমার এমন ব্যবহারে আয়াস শুধু অবাক না, ভীষণ অবাক। যার সাথে পশমের স্পর্শ লাগলে আমি রেগে যাই, তাকে আমি জড়িয়ে ধরেছি। এটা অবাক হওয়ার মতোই ব্যাপার। আমি বা কেন আয়াসকে জড়িয়ে ধরলাম জানি না। তবে বাড়িতে থাকতে যখনই কিছু নিয়ে কষ্ট হতো আম্মু বা খালামণিকে জড়িয়ে ধরে কেঁদে হালকা হতাম।
আশেপাশে কেউ নেই, হয়তো সেই অভ্যাসের কারণেই আয়াসকে জড়িয়ে ধরেছি। আয়াস বারবার প্রশ্ন করে কোনো উত্তর না পেয়ে আমার মাথায় হাত বোলাতে বোলাতে শান্ত কণ্ঠে বলল, প্লিজ মুগ্ধতা, কেঁদো না। তোমার কান্না আমি সহ্য করতে পারছি না। পৃথিবীতে সব থেকে কষ্টের মুহূর্ত কি জানো? প্রিয়জনের চোখের পানি। সব সহ্য করা গেলেও ভালোবাসার মানুষের চোখের পানি সহ্য করা যায় না। আমি ভালোবাসি তোমাকে মুগ্ধতা, ভীষণ ভালোবাসি। তাই কখনো তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। আমার সামনে কখনো কাঁদবে না। আয়াসের কথা শুনে আমি আরো জোরে কেঁদে দিলাম। আয়াস এবার দীর্ঘ নিঃশ্বাস টেনে বলল, তোমাকে ভালোবাসি তাই বলে তোমার চোখের পানির কারণ হতে চাই না। কষ্ট হচ্ছে তোমার আমার সাথে থাকতে, তাই না? আসলে জোর করে কারোর সাথে থাকা যায় না। অভির জন্য তোমার কষ্ট হচ্ছে, তাই না? অভির কাছে যেতে চাও, তাই না? যদি অভির কাছে গেলে তোমার মুখে হাসি ফোটে, তাহলে আমি তাই করব মুগ্ধতা। তোমার মুখের হাসির জন্য এতটুকু ত্যাগ আমি করতে পারবো। চলো এখনই অভির কাছে দিয়ে আসবো তোমায়। আয়াসকে জোরে ধাক্কা মেরে বললাম, কি অভি অভি করছেন তখন থেকে? আমি কি বলেছি আমাকে অভির কাছে দিয়ে আসুন? খুব মহান হতে ইচ্ছা করছে আপনার? আমাকে অন্য একজনের কাছে দিয়ে কি প্রুভ করতে চাইছেন আপনি? আপনি অনেক মহান, তাই না? যাওয়ার হলে কি আমি নিজে চলে যেতে পারবো না? জানি না অভি তোমায় কতটা ভালোবাসে, তবে আমার জায়গা থেকেও আমি তোমায় আমার মতো করে ভীষণ ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি মুগ্ধতা। তবে জোর করে আর আটকে রাখতে চাই না তোমায়। আমার সামনে আর কখনো অভির নাম উচ্চারণ করবেন না প্লিজ। আমি কখনো অভির নাম শুনতে চাই না। ও একটা ঠকবাজ। অভি দিনের পর দিন আমাকে ঠকিয়েছে। জানি না কি হয়েছে, জানতেও চাইবো না। তুমি প্লিজ এভাবে আর কেঁদো না। চলো ভেতরে চলো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। আয়াস আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। চোখে মুখে পানি দিলাম অনেকক্ষণ ধরে। অনেকটা হালকা লাগছে এখন নিজের কাছে। কাউকে জড়িয়ে ধরে কাঁদলে বোধ হয় অর্ধেক কষ্ট হালকা হয়ে যায়। আমি আয়েশের দিকে তাকিয়ে ভাবছি, যাকে আমি খারাপ ভেবেছিলাম, আমাকে বিয়ের পেছনে খারাপ উদ্দেশ্য আছে ভেবেছিলাম, এখন কিছুই তার মাঝে নেই। তাকে আমি ভালোবাসি না, অথচ সে আমার জন্য সারাক্ষণ ভেবে চলেছে। বিছানার চাদর ঠিক করে বালিশ তুলে বিছানা ঠিক করে দিল আয়াস। আমার সামনে এক গ্লাস পানি এনে বলল, চোখের পানি ঝরিয়েছ, মাথায় পেইন হবে, ওষুধটা আগে থেকেই খেয়ে নাও। আমি তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে আয়াসের দিকে তাকিয়ে দেখলাম মানুষটা কতটা কেয়ারিং। গ্লাসটা নিয়ে ওষুধ খেয়ে নিলাম। এবার আয়াস তার ফোনটা আমার দিকে এগিয়ে দিল আর বলল, এবার আব্বু আম্মুর সাথে কথা বলো। এতদিনে বাড়ির কারোর সাথেই কথা হয়নি আমার। আয়াস একাই তাদের সাথে কথা বলে, আমি রাগ করে কথা বলি না। আয়াসের ফোনটা হাতে নিয়ে ভীষণ অবাক হলাম। আয়াসের ফোনের ওয়ালপেপারে আমার ভীষণ সুন্দর একটা ছবি। এই হলুদ ড্রেসটা গত বছর বসন্ত উৎসবে পরেছিলাম। মাথায় তাজা ফুলের ব্যাট দেওয়া আমার। নিজের ছবি দেখে নিজেই ভীষণ অবাক হয়ে গেলাম। আয়াস বুঝতে পারলো আমার ছবি নিয়ে কিছু ভাবছি। আমি ফোনে পরিবারের সবার সাথে কথা শেষ করলাম। কথা শেষ করে মন আরো হালকা লাগছে। আয়েশের দিকে ফোন এগিয়ে দিতেই আয়েশ বলল, ছবিটা 1 বছর ধরে রোজ ঘুমোতে যাওয়ার সময় দেখি, আর ঘুম থেকে উঠেও দেখি। খুব সুন্দর না মেয়েটা? কল্পনাতে যে কত গাল ধরে টেনেছি আর চুমু দিয়েছি তার হিসাব নেই। কবে যে সত্যি সত্যি দেব তাই ভাবছি। আয়েশের কথায় বেশ লজ্জা পেলাম আমি। ঘড়িতে সকাল 7টা। কোকিলের কুহু ডাক কান ভেদ করে মস্তিষ্কে প্রভাব বিস্তার করছে। আমি কানে হাত দিয়ে শব্দ কানে না পৌঁছানোর জন্য চেষ্টা করছি। ভীষণ ঘুম চোখে জড়সড় ভাবে এঁটে ধরেছে। এমন সময় কারো আলতো স্পর্শে কেঁপে উঠলাম আমি। আড়ষ্ট দুটি হাত আমাকে আঁকড়ে ধরেছে খুব শক্তপোক্ত ভাবে। ঘুমের চোখ খোলার চেষ্টা করলাম। হালকা চোখ খুলে দেখি আয়েশ আমায় জড়িয়ে ধরে রেখেছে। আয়েশের স্পর্শ ভীষণ ভালো লাগছে, সেই সাথে ভীষণ লজ্জাও করছে। হঠাৎ আয়েশ এমন করছে কেন? জানি না আমার কি হয়েছে। আমি কেন আয়েশকে বাধা দিতে পারছি না? আয়েশের হাতের বাঁধন থেকে ছোটার চেষ্টা করছি, কিন্তু আয়েশ আরো শক্তভাবে জড়িয়ে ধরলো। আমি একরাশ লজ্জা মুখে নিয়ে বললাম, দেখুন ছাড়ুন আমায়, এসব কি করছেন? আমার কিন্তু ভীষণ লজ্জা লাগছে। আয়েশ মৃদু হেসে বলল, লজ্জা নারীর ভূষণ। লজ্জা লাগলে কি জড়িয়ে ধরা যাবে না ডিয়ার মিসেস? এটুকু বলেই আয়েশ গালে একভাবে কতগুলো চুমু দিতেই আমি খুব জোরে ধাক্কা মেরে দিলাম। সাথে সাথে ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভাঙতেই দ্রুত উঠে বসলাম আমি। বিছানার পাশে তাকিয়ে দেখি আয়েশ নেই। আয়েশ নেই দেখে মনের মাঝে একটু বিষণ্ণতা কাজ করলো। বোধ হয় আয়েশ থাকলেই ভালো হতো। হঠাৎ আয়েশের জন্য ভিন্ন এক অনুভূতি কাজ করছে। এই অনুভূতি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে হচ্ছে। হঠাৎ করেই তার জন্য ভালো লাগা কাজ করছে। তার কথা মনে হতেই কোথায় থেকে ভালো লাগার হাসি দুই ঠোঁটের কোণায় জড়ো হচ্ছে। এবার যেন আরো বেশি লজ্জা পেলাম আমি। লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেছে আমার। কিছুক্ষণ আগের স্বপ্নটা আমার একদমই স্বপ্ন মনে হয়নি। মনে হচ্ছিল যা হয়েছে তা সত্যিই হয়েছে। এটা যদি স্বপ্নই হবে তাহলে এখনো কেন মনে হচ্ছে তার স্পর্শ শরীর জুড়ে রয়েছে? কেন মনে হচ্ছে গালে তার ওষ্ঠ স্পর্শ এখনো লেগে আছে? কেন আর রাগ হচ্ছে না আমার তার প্রতি? আমি আয়েশকে নিয়ে এমন স্বপ্ন কিভাবে দেখলাম সেটাই বুঝতে পারছি না। আমি তো তাকে নিয়ে কখনো ভাবিনি, কখনো আয়েশকে ভেবে 1 মিনিট ভালো কিছু ফিল করিনি। তাহলে কেন? এই কেনর উত্তর কোথায় পাবো আমি? কাল সারা রাত মন খারাপে ঠিকমতো ঘুম হয়নি। শেষ রাতে কখন ঘুমের দেশে পাড়ি জমিয়েছি নিজেও জানি না, তবে মাত্র কয়েক ঘন্টার ঘুম ভীষণ গভীর ঘুম হয়েছে।
গভীর ঘুমে বোধ হয় এমন উদ্ভট স্বপ্ন দেখেছি। সব শয়তানের কাজ, এসব স্বপ্ন তারাই দেখায়। চোখ মেলে তাকিয়ে দেখি টিপটে গরম পানি, চায়ের কাপ, টি প্যাক আর চিনি সব ট্রেতে করে টি টেবিলে রাখা আছে। নিশ্চয়ই আয়াস রেখে গেছে। সে জানে আমি চা খেতে খুব পছন্দ করি। 2 দিন আগে আমি বলেছিলাম আমার চা খেতে খুব ভালো লাগে। সে সাথে সাথে চীনামাটির টিপট, চায়ের কাপ কিনে এনেছে। আমি যেন চা খেয়ে রাজকীয় একটা ব্যাপার অনুভব করতে পারি। আমাকে বলেছিল, আমি তো কোনো রাজা নই, রাজরানীর মতো জীবন তোমায় দিতে পারবো না, তবে বউ একটু রাজকীয়ভাবে চা খাবে তার ব্যবস্থা ঠিকই করতে পারবো। সব থেকে সুন্দর জিনিস এতক্ষণ আমার চোখের আড়ালে ছিল। একরাশ মুগ্ধতা আমার চোখের সামনে রয়েছে। চায়ের কাপের পাশে অনেকগুলো কৃষ্ণচূড়ার ডাল, অনেকগুলো কৃষ্ণচূড়া ফুল, টকটকে লাল, ভীষণ সুন্দর লাগছে দেখতে। ফুলগুলো হাতে নিলাম আমি। ফুল ভালো লাগে না এমন কেউ আছে এই পৃথিবীতে? তাও যদি হয় কৃষ্ণচূড়া ফুল। পাশে একটা চিরকুট রাখা আছে। চিরকুটটা হাতে নিয়ে খুলে পড়লাম। ছেড়ে আসা ট্রেন আর ফেলে আসা স্মৃতির জন্য কখনো আফসোস করতে নেই। ট্রেন যেমন আবার আসে, ঠিক তেমনি স্মৃতি বোনার সুযোগও আবার ফিরে পাওয়া যাবে। তবুও পিছু ফিরে তাকাতে নেই, শুধু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে। পিছু ফিরে তাকানোই মানে ছলনাময়ীর মায়ায় পড়া। ফাতেহা নূর। চিরকুটটা পড়ে যেন অতীত বিলীন হয়ে গেল অনেকখানি। 1 কাপ চা ঢেলে নিয়ে এদিক ওদিক আয়াসকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না তাকে। তাকে ভীষণ দেখতে ইচ্ছা করছে। চা খেতে খেতে পশ্চিম পাশের জানালা খুলে দিলাম। জানালা খুলে দিতেই ঝড়ো হাওয়ার মতো বাতাসে ঘরে প্রবেশ করলো। এলোমেলো চুল বাতাসে আরো এলোমেলো হয়ে উঠছে। সামনে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছের নিচে লাল লাল হয়ে আছে, ঠিক যেন লাল ভালোবাসার পৃথিবী। ইচ্ছে করছে খালি পায়ে ওখানে গিয়ে হাঁটি। এ বাসার পশ্চিম পাশের দিকটা একদমই খোলামেলা। ব্যালকনিতে দাঁড়ালে শুধু এক নজরে কৃষ্ণচূড়ার সমাহার দেখা যায়। ব্যালকনিতে উকি দিয়ে দেখি আয়াস কালো ট্রাউজার, সাদা গেঞ্জি আর সাদা বুট পরে বাসার দিকে আসছে। মনে হচ্ছে জগিং এ গিয়েছিল। আয়াসের সাথে পাশের ফ্ল্যাটের আরহান ভাই আছে, সাথে সারিকা নামের মেয়েটাও আছে। সারিকাও ট্রাউজার আর গেঞ্জি পরে জগিং এ গিয়েছিল। সারিকাকে এমন পোশাকে আয়াসের পাশে আমার মোটেও ভালো লাগেনি দেখে। হয়তো অন্য কোনো মেয়ে হলে নেগেটিভ কোনো চিন্তা মাথায় আসতো না তার এমন পোশাক নিয়ে, কিন্তু সারিকার পোশাক নিয়ে আমার মনে অনেকগুলো নেগেটিভ ভাবনা। মেয়ে মানুষ কেন ওড়না ছাড়া এভাবে দৌড়াদৌড়ি করবে? 5 মিনিটের মাঝে আয়াস ঘরের ভেতর প্রবেশ করলো। কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম ফোটায় ফোটায় লেগে আছে। সমস্ত শরীর ঘামে চিপচিপে হয়ে আছে। আয়াস রুমে এসে বিছানায় বসে আমার দিকে মৃদু হেসে বলল, গুড মর্নিং। আয়াসকে দেখেই স্বপ্নের কথা মনে পড়ে যাওয়ায় ভীষণ লজ্জা পেয়ে গেলাম। আমার কেন জানি মনে হচ্ছে আয়াস স্বয়ং ছিল। ওরও হয়তো সবটা মনে আছে। কিভাবে নিজের লজ্জা আটকাবো জানি না। জানালার পর্দা ঠিক করতে করতে বললাম, গুড মর্নিং। আমি গোসলে যাচ্ছি, এসে একসাথে নাস্তা করব। ঠিক আছে। আয়াস গোসল শেষে 3/4 প্যান্ট পরে খালি গায়ে বেরোলো, টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে। সমস্ত শরীরে পানি লেগে আছে। বিয়ের পর আজ প্রথমবার আয়াসকে সুন্দর দেখাচ্ছে আমার চোখে। আয়াস হঠাৎ মাথা মুছে স্টপ করে দিয়ে আমার দিকে তাকিয়ে দেখলো আমি 2 হাতের মুঠোয় করে শাড়ির আঁচল কসলাচ্ছি। আয়াস টাওয়েলটা বিছানায় ফেলে আমার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বলল, আমাকে দেখে লজ্জা পাচ্ছ কেন তুমি? কই না তো। তো এই পর্বটা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব তাড়াতাড়ি চলে আসবে। আরেকটা কথা, আপনারা প্রথম দিকে আমার গল্প শুনলেও সময়ের সাথে কোথায় যেন হারিয়ে যান। এরকম করলে গল্পের আসল মজা পাবেন না। সবসময় চেষ্টা করবেন এক জায়গায় গল্প শোনার, তাহলে গল্পের সঠিক ফিল পাবেন। ধন্যবাদ সবাইকে।